নমস্কার বন্ধুরা, ফেরারি মনের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। দুদিনের ছুটিতে শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে এবার বেরিয়ে পড়েছিলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। গন্তব্য কার্শিয়াং এবং দার্জিলিং। পরের দিন সকালে আমাদের ট্রেন যখন এনজেপি পৌঁছায় তখন ঘড়ির কাঁটায় প্রায় 9:30। আমরা কিন্তু এনজেপি থেকে একটি গাড়ি হায়ার করে নিই, যে গাড়িটি আমাদের সঙ্গে টানা একদিন ছিল। প্রথম দিন আমরা ঘুরেছি হংকং মার্কেট, শালুগড়া মনেস্ট্রি, সেবক কালীবাড়ি, রোহিণী ট্রি গার্ডেন, কার্শিয়াং ভিউ পয়েন্ট, ডাউহিল বয়েজ স্কুল, চার্চ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল। যেটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হংকং মার্কেট। শিলিগুড়িতে অবস্থিত এই মার্কেটটি দেশি বিদেশি জিনিসের জন্য সুখ্যাত। প্রত্যেক দিন সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মার্কেট খোলা থাকে, রবিবার কিন্তু এটি বন্ধ। এটি শালুগড়া মনেস্ট্রি, শিলিগুড়ি থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। তিবেতিয়ান মঙ্ক দালাই লামা এটিকে প্রতিষ্ঠা করেছিলেন। অসাধারণ সুন্দর এই স্থাপত্যকলা। এই মনেস্ট্রিটি প্রত্যেক দিন সকাল 5টা থেকে বেলা 11টা, আবার 1টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। শালুগড়া মনেস্ট্রি সেরে আমাদের আগামী গন্তব্য সেবক কালীবাড়ি। শিলিগুড়ি শহর থেকে 26 কিলোমিটার দূরে কার্শিয়াং যাওয়ার পথে পাহাড়ের ঢালে এই মন্দিরটি অবস্থিত। এখানে কিন্তু জেনে রাখা প্রয়োজন, এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভক্তদের উদ্দেশ্যে খোলা থাকে। যেহেতু পাহাড়ের ঢালে, সেহেতু এখানে পার্কিংটা কিন্তু একটু সমস্যা হতে পারে। মায়ের মন্দিরের বাইরে আর 5টা কালী মন্দিরের মতন আপনি কিন্তু এখান থেকে চাইলেই পুজো দেওয়ার সামগ্রী কিনতে পারেন। যাত্রার একেবারে শুরুতে মায়ের মন্দিরে পুজো দেওয়ার সুযোগটা কিন্তু আমরাও হাতছাড়া করিনি। পাহাড়ের কোলে মন্দিরটি, আশা করতে পারিনি এত ভক্তের সমাগম হবে। খুব ভক্তি ভরে কিন্তু এখানে মায়ের পুজো করা হয়। আপনারা যেটি দেখছেন এটা সেবকে মায়ের মূর্তি। সত্যি বলতে এ কিন্তু এক অপূর্ব অনুভূতি। এবারে আমরা চলে এসেছি রোহিণী ট্রি গার্ডেনে। 1955 সালে এই চা বাগানটি স্থাপনা করা হয়েছিল। ভারতবর্ষের অন্যতম সেরা চা কিন্তু এখানে উৎপন্ন হয়। প্রায় 146 হেক্টর জমির ওপর এই চা বাগানটি অবস্থিত। রোহিণী সেরে আমাদের পরবর্তী গন্তব্যে আমরা এসে গেছি। এটা হলো কার্শিয়াং ভিউ পয়েন্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4864 ফিট উঁচুতে এই ভিউ পয়েন্টটি অবস্থিত। আর এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। সত্যি কথা বলতে এখানে দাঁড়িয়ে গেলে আর ফিরতে ইচ্ছা করে না। প্রকৃতির এত অপূর্ব রূপ, যেটা সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দেখতেই পাচ্ছেন এখানে আই লাভ কার্শিয়াং লেখা, এবং সকলের মতো আমরাও কিন্তু ফটো তোলার সুযোগ হাতছাড়া করিনি। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটিকে বলা হয় কার্শিয়াংয়ের হনুমান ভিউ পয়েন্ট। হনুমানজির এক বিশাল মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, এবং এখান থেকে বহু দূর দূর পর্যন্ত কিন্তু দেখা যায় অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। কার্শিয়াং থেকে বেরিয়ে আমাদের আগামী গন্তব্য ডাউহিল। ডাউহিল জায়গাটি কিছুটা হলেও কুখ্যাত তার ভৌতিক কর্মকাণ্ডের জন্য। পাহাড়ের অনেক ওপরে অবস্থিত ডাউহিলে আমরা কিন্তু প্রচুর ঘুরেছি, এবং সত্যি বলতে ভৌতিক কোনো অনুভূতি আমাদের হয়নি। তবে হ্যাঁ, গা ছমছমে একটা ব্যাপার অবশ্যই রয়েছে। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের আগামী গন্তব্য ডাউহিল চার্চের দিকে। ডাউহিল পাহাড়ের ওপর বড় শিবখোলা জঙ্গলের ভেতর অবস্থিত এই ডাউহিল চার্চটি কিন্তু পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের বিষয়। যদিও বর্তমানে এর ভেতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এরপরে রইল ডাউহিল জঙ্গলের ভেতর আমার লাইভ ক্যামেরায় তোলা কিছু স্মৃতি। গাইজ, আমরা আছি ডাউহিলসের জঙ্গলে। একদম শুনশান। দিনের বেলা মারাত্মক রকমভাবে ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি জানি না আমার মোবাইলে ক্যামেরায় কতটা ক্যাপচার হবে, কিন্তু শুনতে পারেন। ব্যাপারটা কিন্তু সন্ধ্যাবেলা এলে কী হবে, কিন্তু বেশ রোমাঞ্চকর। এবারে আমরা চলে এসেছি ডাউহিল স্কুলের সামনে। 1879 খ্রিস্টাব্দে স্থাপিত হওয়া শতাব্দী প্রাচীন এই স্কুলটি কিন্তু এখানকার অন্যতম প্রেস্টিজিয়াস কো-এডুকেশনাল স্কুল। পর্যটকদের কিন্তু এর ভেতরে ঢোকার অনুমতি নেই, তাই বাইরে থেকে এই স্কুলটিকে দেখে নিয়ে আমরা চলে এলাম ডাউহিল ফরেস্টে। এটি ডাউহিল ফরেস্ট মিউজিয়াম। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত এই মিউজিয়ামটি কিন্তু খোলা থাকে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত। এর ভেতরে ঢুকতে আপনাকে কোনো রকম এন্ট্রি ফি দিতে হবে না। এর ভেতরে আপনি ঢুকলে দেখতে পাবেন প্রচুর পশু পাখির খাল এবং বহু গাছপালা। অবশ্যই আমি রেকমেন্ড করব ডাউহিলে গেলে এই জায়গাটা ঘুরে দেখবেন। কার্শিয়াং সেরে এবার আমরা রওনা দিয়েছি আমাদের হোটেল
যেটা দার্জিলিংয়ে অবস্থিত হোটেল সিন্ধু প্যালেসের দিকে। দার্জিলিংয়ের ম্যাল রোডের খুব কাছে অবস্থিত এই হোটেলটি রুম ট্যারিফ শুরু হচ্ছে 3,500 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত। এখানকার রুম সার্ভিস এবং অন্যান্য পরিষেবা কিন্তু বেশ ভালো। তার সাথে 24 ঘন্টা ওয়াইফাই সুবিধাও রয়েছে। তবে হ্যাঁ, ফুডিংয়ের জন্য কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আপনাদের পে করতে হবে। আমরা হোটেলে চেকিং করে একটু ফ্রেশ হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম ম্যাল রোডের উদ্দেশ্যে। আজকে আমাদের অন্যতম লক্ষ্য দার্জিলিংয়ের স্ট্রিট ফুডকে এক্সপ্লোর করা। This is 60 rupees. This is 120 rupees per piece. 70 rupees. 4 piece 120. 100. 1 stick 100. 10 piece 100. Momo 8 piece 100. ওটা বললেন যে ওনার স্পেশাল রেসিপি। গ্রিনারিজের দিক থেকে ম্যাল রোডে উঠে ডান দিকে গেলে কিন্তু আপনি বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবেন এবং বলতে কোনো বাধা নেই, বেশ রিজনেবল দামে কিন্তু আপনি খুব ভালো ভালো খাবার এখানে পেয়ে যাবেন। আমরা এই দোকান থেকে রাতের জন্য নিয়েছি মোমো টুপকা, শেফালি আর নাগা চাইনিজ। খাবারগুলোর টেস্ট কিন্তু ছিল অসাধারণ। এরপর কিছুটা সন্ধ্যাবেলা ম্যাল রোডকে এনজয় করে হঠাৎ চোখে পড়লো এক জায়গায় টার্কিশ আইসক্রিম বিক্রি হচ্ছে। বিক্রেতার হাতের কারসাজিতে বাচ্চাগুলোকে বোকা বানানো দেখতে কিন্তু বেশ মজা লাগলো। ম্যাল রোডকে এক্সপ্লোর করে হোটেলে ফিরেই আমরা ডিনার করে শুয়ে পড়ি এবং পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়ি দার্জিলিং শহরটাকে এক্সপ্লোর করতে। পরের দিন আমাদের প্রথম ডেস্টিনেশন পিস পাগোডা। এই বৌদ্ধ মন্দিরটি খোলা থাকে ভোর 4:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এখানে কিন্তু 110 টাকা এন্ট্রি ফি হিসাবে ধার্য করা হয়েছে। 3রা নভেম্বর 1972 সালে এই পিস পাগোডাটির প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মিস্টার ওখা দ্বারা ডিজাইন করা এই পাগোডাটি তৈরি হতে সময় নিয়েছিল 3 বছর। 1 নভেম্বর 1992 সালে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই সম্পূর্ণ পাগোডাটি উচ্চতায় 94 ফিট এবং চওড়ায় 75 ফিট। জায়গাটার নাম পিস পাগোডা হলেও আর 5টা বৌদ্ধ মন্দিরের মতন কিন্তু জায়গাটি এতটা নিশ্চুপ নয়। হয়তো পর্যটক সংখ্যা অনেক বেশি বলে এখানে কোলাহলটাও একটু বেশি। পিস পাগোডা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের আরেকটি অন্যতম আকর্ষণ ডালি মনেস্ট্রির দিকে। স্থানীয়রা একে ডালি গোম্পা বলেও ডাকেন। 1971 সালে স্থাপিত হওয়া এই ডালি মনেস্ট্রি কিন্তু ভারতবর্ষের সবচাইতে বড় মনেস্ট্রির মধ্যে একটি। এই জায়গাটি কিন্তু বেশ শান্ত এবং এখানে ঢুকতে আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না। এটি খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ধর্মীয় কিছু বাধ্যবাধকতার জন্য পর্যটকদের কিন্তু বেশ কিছু জায়গায় এখানে ঢুকতে দেওয়া হয় না। তবে হ্যাঁ, মন্দিরটির ভেতরে এবং মন্দির চত্বরে আপনি চাইলে আরামসে ঘুরে বেড়াতে পারবেন। আমরা কিন্তু ভেতরে বেশ কিছু স্থানীয় মানুষকে উপাসনার জন্য আসতে দেখেছি। ডালি মনেস্ট্রিকে বিদায় জানিয়ে এবার আমরা এগিয়ে যাব আমাদের আগামী গন্তব্য রক গার্ডেনের দিকে। রক গার্ডেন এটিতে ঢুকতে কিন্তু আপনাকে এন্ট্রি ফি দিতে হবে 30 টাকা। এটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং কিছু কৃত্রিম স্থাপত্য দিয়ে তৈরি এই গার্ডেনটি কিন্তু অসাধারণ সুন্দর। আমরা এসে পৌঁছেছি আমাদের আগামী গন্তব্য বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে এন্ট্রি ফি মাথাপিছু 50 টাকা, 10 বছরের ঊর্ধ্বে টিকিট কাটতেই হবে। এখানকার ফাস্ট ফুড কিন্তু বেশ নাম করা। আমি অবশ্যই রেকমেন্ড করব আলুর চপটা একবার ট্রাই করবেন। আকাশ যদি পরিষ্কার থাকে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে খুব পরিষ্কার করে দেখা যায়। এছাড়াও রয়েছে 100 টাকার বিনিময়ে নেপালি সেজে ওঠার উপায়। আপনি চাইলেই কিন্তু স্থানীয় জিনিসপত্র এখানকার মার্কেট থেকে কিনতে পারেন। অপূর্ব পাহাড়ি শোভার পাশাপাশি এই বাতাসিয়া লুপেই রয়েছে কিন্তু টয় ট্রেনকে খুব কাছ থেকে দেখার সুযোগ। আপনারা চাইলেই কিন্তু দার্জিলিং স্টেশন থেকে টয় ট্রেন ধরে ঘুম পর্যন্ত যেতে পারবেন। এই দার্জিলিং স্টেশনটি ওপেন করা হয়েছিল 1919 সালে। বাতাসিয়া লুপের ঠিক মধ্যিখানে যে সৈনিকের স্ট্যাচুটি রয়েছে সেটি কিন্তু এখানকার নেপালি গোর্খা সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল 1947 সালে। দার্জিলিং শহরে ঘুরতে এলে হিলকার্ট রোডের ওপর অবস্থিত বাতাসিয়া লুপ জায়গাটি কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন। হলপ করে বলতে পারি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আপনাকে মুগ্ধ করবেই করবে। সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখতে কম করে আপনার 1 ঘন্টা সময় লাগবেই।
তো সময় হাতে নিয়ে এখানে আসবেন। এছাড়া কেনাকাটি করলে সেই সময় কিন্তু একটু বাড়তে পারে। সময় যে কখন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। দার্জিলিং স্টেশনকে বাঁদিকে রেখে আমরা আবার চললাম একটু ম্যাল রোডে। ম্যাল রোডটাকে দিনের বেলা এক্সপ্লোর করতে। সেখানে কিছু টুকটাক ফটো তুলে কিছু শপিং করে ইচ্ছা আছে ক্লিনারিসে ডিনারটা সেরে একেবারে ট্রেনে উঠব। অসম্ভব ভালো কিছু স্মৃতি নিয়ে আবার ফিরে যাচ্ছি কলকাতা আমাদের শহরে। ডেসক্রিপশানে আমি হোটেলের নাম্বার এবং ড্রাইভারের নাম্বার শেয়ার করে দেবো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী একটি এপিসোডে।